ওকে, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস আপনাদেরকে আবারও স্বাগতম। সো প্রথমে যেটা বলে নিব যে আসলে যাদের আসলে এই ইন্টেনশন আছে যে আমি জেনে আসছি 10 দিনে 5 দিন ইংরেজি শিখে ফেলবো, তারা বোকার স্বর্গে বসবাস করছে। তারা সময় নষ্ট করবে এবং দিন শেষে তারা দেখবেন হতাশ হয়ে যাবে। তো ইংরেজি শেখার কোনো শর্টকাট ওয়ে নাই, সোজা কথা হয়েছে এটাই। আপনাকে ইংরেজি ভাষার সাথে একটা এক্সপোজার, তাই না? ইউ হ্যাভ টু এক্সপোজ ইউর সেলফ টু দ্য ল্যাঙ্গুয়েজ, রাইট? ইউ হ্যাভ টু মেক ইট মেক ইট পার্ট অফ ইউর ডেইলি লাইফ। আপনার ডেইলি লাইফের একটা পার্ট বানাতে হবে। ইউ হ্যাভ টু মেক ইট পার্ট অফ ইউর ডেইলি লাইফ। ইউ হ্যাভ টু ইনকর্পোরেট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনটু ইউর লাইফ। আপনার লাইফে এটাকে ইনকর্পোরেট করতে হবে, সেটাই হলো মূল বিষয়। এখন আমি যেহেতু এখানে কোর্সটি করাচ্ছি দীর্ঘদিন যাবত, আমাদের এটা 17 নম্বর ব্যাচ, এমন তো না আমি নতুন করে এখানে এসেছি। আপনাদের কোনো ধরনের আমার কাছ থেকে সাহায্য সহযোগিতা প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবেন, তাই না? আমি সেটা আপনাদেরকে প্রোভাইড করব, দিব। এই তো এটাই আসলে আমি বলতে চাচ্ছি। যারা ক্লাস রেগুলার করার চেষ্টা করেন, আমরা ইনশাল্লাহ প্রথম দিকে ক্লাসগুলো হয়তো বা আপনাদের অনেকের কাছে খুব বেসিক মনে হতে পারে, কিন্তু এগুলো ইংলিশের ফাউন্ডেশন মেন। এবার আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলের দিকে যাব, সেখানে ইনশাল্লাহ আপনারা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র পেয়ে যাবেন। 35টা ক্লাস পর্যন্ত করতে থাকেন, 1 ঘন্টা করে সময় দেন, প্র্যাকটিস করতে থাকেন, ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। সো আমরা তাহলে এই ক্লাসের প্রথমেই আমরা যেটা করব, নাম্বারস। কিভাবে ইংলিশে, হাউ টু প্রোনাউন্স নাম্বারস ইন ইংলিশ উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন। কিভাবে শুদ্ধ উচ্চারণে আপনার নাম্বারসকে আমরা প্রোনাউন্স করতে পারি। সো ইংলিশে নাম্বার সাধারণত আপনার হয়ে থাকে, আমরা সাধারণত 3 ধরনের আমরা পেয়ে থাকি। একটা হলো আপনার কার্ডিনাল নাম্বার, যেটাকে আমরা সংখ্যাবাচক বলে থাকি, যেমন 1 2 3 4, এগুলো সংখ্যাবাচক। আর একটা হলো অর্ডিনাল নাম্বার, যেটাকে আমরা ক্রমবাচক বলে থাকি। এদের বলি না প্রথম দ্বিতীয় তৃতীয়, এটা ক্রম, ক্রম, একটা ক্রম প্রকাশ করে। আর একটা হলো মাল্টিপ্লিকেটিভ নাম্বার। তো মাল্টিপ্লিকেটিভটা আমরা এখানে দেখাচ্ছি না। আমরা কিভাবে হাউ টু প্রোনাউন্স আসো আসো cardinal বলো। numbers and ordinal numbers in English with correct pronunciation, সেটা আমরা এই ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আপনাদের কাছ থেকে আমি বলবো মিউট করে নেবেন, যারা এই ক্লাসে যুক্ত হয়েছেন। আমি প্রত্যেকে বলবো মিউট করে রাখবেন আপনার যদি কোনো সাউন্ড থাকে। আর ভালো হেডফোন ব্যবহার করলে মিউট করার দরকার নাই। চলেন তাহলে আমরা শুরু করে দেই, উইথাউট গেটিং লেট। লেটস গেট স্টার্টেড টুডেস ক্লাস। সো ফার্স্ট, অ্যাকচুয়ালি অ্যাজ ইউ ক্যান সি, ওয়ান। ওয়ান আমার সাথে সাথে পড়তে পারেন, ওয়ান। মিউট করা অবস্থায় পড়েন, ওয়ান। টু। টু। আমরা ঠিকই বলতে পারি যে টু। 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 থ্রি। থ্রি, এই যে থ, থ সাউন্ড না? থ সাউন্ড কি হয়, মানে জিহ্বার অগ্রভাগটা দুই দাঁতের মাঝখানে কামড়ের মতো লাগবে। থ্রি। থ্রি। ফোর। 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 আমরা ব্রিটিশ ইংলিশে শেষে আর থাকলে আটটা উচ্চারণ করি না। মেন আমরা আমরা মেরে ইংলিশ হলো যে ফোর, 5 6 7। যারা লেট আসছেন মাত্র, তাদেরকে বলছি প্রথমে আমাদের আজকে হ্যাভ ভার্বের আলোচনা হবে। হ্যাভ ভার্ব বিষয়টা কি, এবং হ্যাভ ভার্ব এবং বি ভার্বের সাথে আমরা কম্পারিজন করে আপনাদেরকে দেখাবো। তো এটা সাপ্লিমেন্টারি টপিক হিসেবে কার্ডিনাল নাম্বার এবং অর্ডিনাল নাম্বারগুলো কিভাবে ইংলিশে পড়তে হয় সেটা আমরা দেখব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আমরা টেনটাকে 10 বলতে পারেন, 10। 10, ইটস 10। 10। লাভেন, আমরা 11কে আরো সংখ্যা বলতে পারি লাভেন। ইটস লাভেন। ইটস লাভেন। 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 ওকে। 12। 12, নট 12, আমরা বলি 12, এটা কিন্তু কি হবে, 12। 12। আর এই উচ্চারণ বা অ্যাকসেন্ট এগুলো নিয়ে বেশি আপনার ইউ ডোন্ট নিড টু বোদার মাচ। আমরা বলতে পারি যে উইথ প্রনাউন্সিয়েশন অর অ্যাকসেন্ট, রাইট? সো ইউ শুড ফার্স্ট ডেভেলপ ইউর ওভারঅল ল্যাঙ্গুয়েজ এবিলিটি, আপনাকে ডেভেলপ করা উচিত। এই প্রোনাউন্সিয়েশন এগুলো ধীরে ধীরে হয়ে যাবে আপনার আস্তে আস্তে, এগুলো নিয়ে অত বেশি মাথা ঘামানোর কিছু নেই। আপনি এগুলো চিন্তা করে আবার মুখ বন্ধ করে বসে থাকার দরকার নাই। জাস্ট আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। 12। 13। 13। 13, এখানে দুটো ধাক্কা হবে, 13। 13। আমরা আটটাকে এখানে করতে পারি। আর এর পরে কি আছে, আর যদি শব্দের মাঝখানে থাকে, আর এর পরে কনসোনেন্ট থাকে, তখন আমরা আটটা কি করি না, প্রোনাউন্স করি না ইন জেনারেল, তাই না? 13। 14। 15। 16। 17। 18। 19। 20। 21। 21। 20, আমরা 20কে বলতে পারি 20। 20। 20, আমরা চাইলে মানে এনটাকে আমরা করতে পারি এটাকে আমরা উজ্জ্বল রাখতে পারি। 20। 20। 20, আমরা বললাম 20। 21 মানে 21। 22। 23।
24, 25, 26, 27, 28, 29। এরপর কি 30 মানে কি 30। এখন আপনি যদি বলেন যে 31, তাহলে কি হবে 31, জাস্ট এরকম 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। 40 মানে কি 40, 40, 40, 40। এটা আটটা উচ্চারণ করবো না আমরা। 40, 50, 60, 70, 80, 90, 100। 17 মানে 17, আর 70 70, 16 16, 60 60। সো এখন এগুলো আমি বাকিগুলো দেখাচ্ছি না কেন? আপনি যদি মানে 29 পর্যন্ত পারেন, তাহলে 30 পরে কি দেবেন? 31 দেবেন, 31, 32, 32, 33, 33 এভাবে করে। আবার 40, 41 41, তাই না? 42 42, 43 43, এভাবে করে 41, 42, 43, 45, 46, 47, 48, 49, 50। আবার 51, তাহলে কি বলবেন? 51, 52। আই হোপ যে আপনারা এটা ধরতে পেরেছেন কিভাবে। আমি আর একটা বার আপনাদেরকে পড়াবো, আমার সাথে সাথে মিউট করা অবস্থায় পড়েন। 1, 1, 2, 3, 3, 4, 4, 5, 5, 6, 6, 7, 7, 8, 8, 9, 10, 11, 11, 11, 11টাকে বলতে পারে 11, 12, 12, ওর সাথে বলেন 12, 13, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। থা, এই থা সাউন্ড, থ, থা সাউন্ড। 40, 41 এভাবে করে পড়বেন। তাহলে আমরা যদি 100 পর্যন্ত যদি আমরা পারি, তাহলে আপনি 101 হলে কি হবে? 101, 102, 103, 104, এভাবে করে আপনি কি করতে পারবেন? মানে আমরা বলতে পারি এভাবে করে আপনার সামনে দিকে আপনি সব এভাবে করে পড়তে পারবেন। এখন আমরা যেটা দেখব, যে অর্ডিনাল নাম্বার যেটা, অর্ডিনাল নাম্বারের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এগুলো আমাদেরকে কিছু উচ্চারণ আমরা ভেরিয়েশন আনার চেষ্টা করব। আমরা যেভাবে পড়ে আসছি সেটাও যে আহামরি একেবারে ভুল তেমন না। হ্যাঁ, ওইভাবে ইংলিশ বললেও বুঝবে, তবে একটু স্ট্যান্ডার্ড করার চেষ্টা করি। আমরা এটাকে আমরা বলতাম ফার্স্ট, ফার্স্ট এবং রস দা ফার্স্ট। বাট ফার্স্ট চাইলে আমেরিকান ইংলিশে বলা যেতে পারে, আমরা বলতে পারি যে ফার্স্ট, ফার্স্ট, ফার্স্ট। ইটস আওয়ার ফার্স্ট ক্লাস, ইটস আওয়ার ফার্স্ট, তখন বুঝে নেবে এখানে ফার্স্ট হতে প্রথম প্রকাশ করছেন আপনি। সেকেন্ড, সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, থার্ড, ফোর্থ, ফোর্থ। থার্ড মানে কি তৃতীয়। ফোর্থ, 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 ফোর্থ মানে কি? এবার উচ্চারণটা দেখবেন, উচ্চারণটা কি হয়? এফ, এফ ও ইউ আর টি এইচ, ফোর্থ। ফিফথ, সিক্সথ, সেভেন্থ, সেভেন্থ, এইট, নাইনথ, টেন্থ। এবার লাভেন্থ, ইলেভেন্থ কি বলতে? লাভেন্থ মানে 12তম। এখানে কিছু লেখা আছে আপনার সাংস্কৃতিক ভাষায় লেখা আছে, যেটাকে আমরা বলি যে সাংস্কৃতিক না সংস্কৃত ভাষায় লেখা আছে, যেটাকে আমরা সাধু ভাষা বলে থাকি। আপনি এটাকে কি বলবেন? উচ্চারণ করবেন যেমন 11তম, 12তম, এইভাবে করে তম দিয়ে উচ্চারণ করবেন, তাহলে আমরা ইজি, আমরা এটা এইভাবে করে আমরা ইউজ, তাই না? তারপর কি বলবো? লাভেন্থ 11তম, 12, দেখেন 12 কিভাবে লিখলো? 12, এফ 12, 13, আগে যে পড়ে আসছে না 13, ওটা সে জাস্ট টি এ যোগ হবে। 13th, 14th, 15th, 16th, 17th, 18th। 18th মানে কি? 18তম, সেটাকে আমরা সাধু ভাষায় লেখা আছে অষ্টাদশ। কি বলবেন আপনি? আমরা বলবো যে 18th। ওকে। 19th মানে কি? 19তম, যেটাকে আমরা বলছি ঊনবিংশ। 20th 20তম, যেটাকে বিংশ বলা হয়েছে, 20th। এখন এই 20th পর্যন্ত যদি আপনি পারেন, তাহলে দেখেন আমরা যখন বলবো যে 21তম, তাহলে কি করবেন? জাস্ট 21st কি দেবেন? 21st। 22nd মানে 22তম। 23rd 23তম। 24th, 25th, 26th হবে, সিক্স লিনা, সিক্স। 26th কত হবে তাহলে? আপনার 26তম। 27th 27তম। 28th 28তম। 29, 30, 30 কিভাবে লেখছে দেখেন? 30 হলো আপনার 30তম, যেটাকে আমরা বলা হয়েছে ত্রয়োবিংশ, এই টাইপের আর কি। সো এখন আমরা যদি বলি যে, এখন আমরা বলি যে 31তম, তাহলে আপনি কিভাবে বলবেন বলেন তো? কথা বলেন, 31তম কিভাবে বলবেন?
কথা বলি থার্টি আমরা। ফার্স্ট। তখন দেবো 31st, এভাবে 13 ফার্স্ট। 30 30। এখানে দিতেছি না আমরা 21st। এই যে প্রথমটা হবে একটা মানে কার্ডিনাল নাম্বার, পরে আমরা দেবো আর কি অর্ডিনাল নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, একেবারে 30 মানে 30তম। এখন যদি বলি যে আমরা 31তম কি দেবো, 30, 31st, 32nd, 33rd, 34th, 35th, 36th, 37, 38, 39, 30, 40, 40 মানে কি 40তম। এখন যদি বলেন যে আবার 41তম, তাহলে কি দেবেন, তখন দেবেন 41st, তখন কি দেবেন 41st, 41st, 42nd, এভাবে করে। আবার 50, 50 মানে কি বলেন তো, 50 মানে কি এ, 50তম। 50। এখন যদি বলেন যে 50তম। 51তম, তাহলে তখন দেবেন 51st, তখন কি দেবেন 51st। এটাকে আমরা ধরতে ফিফটি পেরেছি। ফার্স্ট এভাবে করে আমরা কিন্তু যে কোনো ইয়েস। সংখ্যাকে আমরা এভাবে করে আমরা উচ্চারণ করতে পারবো। আই হোপ যে আপনারা এ পর্যন্ত ধরতে পেরেছেন। এটা আবার কেউ যদি না ধরতে পারেন, আবার এটা আবার শুনে নেবেন, শুনে আবার চেষ্টা করবেন এগুলোকে আরো দুই একবার বলার জন্য। যত বেশি বলবেন তত বেশি আপনি এগুলো আস্তে আস্তে রিল্যাক্সড হয়ে যাবেন আপনি, তাই না? ইউর মাউথ অর্গানস উইল বি রিল্যাক্স, মোর রিল্যাক্সড অ্যাজ মাচ অ্যাজ ইউ প্র্যাকটিস অর রিপিট দেম, তাই না? তাদেরকে রিপিট করবেন তত বেশি, তত কি হবে, রিল্যাক্সড। আপনার মাউথ যে অর্গানস গুলো, অঙ্গ প্রত্যঙ্গ রিল্যাক্সড হবে প্রোনাউন্সের সাথে, তাই না? ওকে। সো আজকের ক্লাসে আপনাদেরকে মূলত আমরা হ্যাভ ভার্ব নিয়ে কথা বলবো। সো হ্যাভ ভার্ব দিয়ে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি আমাদের লাইফে ব্যবহার করতে পারি সেটা আমরা শিখবো। তবে আমি তার আগে আপনাদের কাছ থেকে একটা ইন্টারভিউ নিতে চাই, ছোট ছোটখাটো। আচ্ছা, আপনাদেরকে প্রত্যেকে আমি বলবো, আপনারা লিখবেন, ঠিক আছে? লেখেন তো, যে আমার বাবার একটি বিড়াল ছিল। এটা এটা ইংলিশে লেখেন সবাই, আমার বাবার একটি বিড়াল ছিল। লেখেন সবাই, চ্যাট বক্সে লিখে দেন। স্যার আমার স্যার আমার লেখার স্কোপ আমি কি বললে হবে? হ্যাঁ হবে বললে, তবে আপনি তাহলে পরে বলেন, সবাই লিখুক তাহলে। তাহলে স্যার। চ্যাট বক্সে লিখে ও দেন যে আচ্ছা। আমার বাবার একটি বিড়াল ছিল। My father had a cat. ওকে, লেটস সি, দেখি। Let's see whose one is correct or false. তার মানে আপনারা মাত্র তিনজনে লিখেছেন। My father had a cat. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে অনেস্ট একটা জিজ্ঞেস করবো। আপনারা এখানে ধরেন আসছেন কোর্স করার জন্য, আপনারা আমার কাছে অনেস্টলি সবসময় করবেন, হ্যাঁ, আপনি আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানে কার কার মনে আসছে যে মাই ফাদার ওয়াজ আ ক্যাট, এমনটা কেউ মানে এখানে কি মানে মাই ফাদারের পরে কি হ্যাড হবে না ওয়াজ হবে, এইটা নিয়ে কোনো কনফিউশন কার ভিতরে আছে, একটু জানাতে পারেন, তাহলে আমার জন্য হেল্প হবে। হ্যাড হবে, হ্যাড। Head of a sir. হ্যাঁ, বাকি আর আপনাদের আরো অনেকে আছেন, কারো কোনো কনফিউশন নাই? মানে এখানে কি ওয়াজ হবে না কোনো হ্যাড হবে, কোনো এটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা, কোনটা হবে আসলে? ওয়াজ তো হওয়ার কথা না। আচ্ছা, ঠিক আছে। তার মানে দেখতে পেলাম যে আপনারা মাশাআল্লাহ অনেকেই এই সম্পর্কে আপনারা অবগত আছেন। স্যার ওয়াজ তাহলে অত তো ছিল। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, নো ওয়ারিজ। আমরা এটা নিয়ে কথা বলবো এখন, ঠিক আছে? সো আপনারা যেটা দিয়েছেন এটা সঠিক নেবে, ঠিক, আমরা কিছুক্ষণ রিভিল করছি। আমরা আগে হ্যাভ ভার্বটা কি বা এগুলো আহ, মানে এগুলো ব্যবহারটা আমরা দেখার চেষ্টা করবো এখনই। আচ্ছা, হ্যাভ ভার্বটা, হ্যাভের যদি আমরা হ্যাভ ভার্ব হিসেবে কখনো, আচ্ছা একটু মিউট করতে হবে শব্দ পাচ্ছি কার কাছ থেকে, মোশাররফ সাহেব, আপনার কাছ থেকে গত ক্লাসে শব্দ পেয়েছিলাম, একটু মিউট করে রাখেন আপনি। আর হেডফোন ব্যবহার করবেন, তাহলে আমাদের ভালো হয় ক্লাসে। হ্যাভ শব্দের অর্থ হলো আপনার, হ্যাভের বিভিন্ন মিনিং থাকে। হ্যাভ অর্থ খাওয়া বোঝায়, হ্যাভ অর্থ ঘোরা বোঝায়, হ্যাভ অর্থ কোনো পরিধান করা বোঝায়, এগুলো বিভিন্ন সিচুয়েশনে হ্যাভ ব্যবহার, হ্যাভ অর্থ পাওয়াও বোঝায়। ওকে। সো আবার হ্যাভ অর্থ হ্যাভ হ্যাভ দিয়ে আবার বিভিন্ন অন্যজনকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া সেটাও বোঝায়, কিন্তু সেটা আমরা সেদিকে যাচ্ছি না। আমরা হ্যাভের যে বেসিক যে মিনিংটা, যেটা রুট, এটা সেটা আমরা দেখব। হ্যাভ দ্বারা মূলত কোনো ব্যক্তি বস্তুর কিছু আছে, ব্যক্তি বস্তুর অধীনে, যেটাকে আমরা মালিকানা বলতে বলে থাকি। সোজা কথা, ব্যক্তি বস্তুর অধীনে কোনো কিছু আছে, ছিল, ভবিষ্যতে থাকবে বা হবে, এমনটা। আচ্ছা, আপনার আরেকটা বাক্য লেখেন তো। আর যদি বলেন যে আমার একটি বিড়াল হবে, এটা ইংলিশ হবে কি? আমার একটি বিড়াল হবে, এটা ইংলিশ হবে কি? লেখেন সবাই, দ্রুত লিখে ফেলেন।
আমার একটি বিড়াল হবে, এটা ইংলিশ হবে কি? আমার একটি বিড়াল হবে। ওকে, হ্যাঁ, তার মানে হলো আমি সমস্যা তাহলে পেয়েছি। নো রিস্ক, ইনশাআল্লাহ এগুলো সলভ হয়ে যাবে। ওকে, সো তাহলে আমরা যেটা জানলাম যে হ্যাঁ, এখন হ্যাভ ভার্ব কি, আমরা যেভাবে বি ভার্ব পড়েছিলাম না, এম ইজ আর ওয়াজ আর বি বিং বিন, এগুলো হলো কি হ্যাভ ভার্ব। সবগুলোকে আমরা এক নামে বি ভার্ব নামে ডাকি। আর হ্যাভ ভার্বটা মানে হলো হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাভ হ্যাজ দ্বারা বর্তমানে বোঝায় যে বর্তমানে কোনো কিছু আপনার আছে, আর হ্যাড দ্বারা অতীতে কোনো কিছু ছিল, বুঝতে হবে। আর উইল হ্যাভ দ্বারা বোঝাবে ভবিষ্যতে আপনার কোনো কিছু থাকবে বা কোনো কিছু হবে, এমনটা। ওকে, এখন আমি আপনাদেরকে এই বিষয়টা আপনাদেরকে আমি একেবারে মানে A to Z প্রকার বোঝাবো। আমরা আজকে ক্লাসটা আমরা একটু বেশি বেশি করে আনালে সমস্যা হবে না, আমরা আপনাদেরকে অল্পতে ছেড়ে দিব, তবে আমরা পুরো সেন্সটা বুঝবো, দেন আমরা আপনাদের কিছু প্র্যাকটিস করে আমরা ছেড়ে দিব। তো আজকের আমাদের তাহলে ক্লাস নাম্বার কত বলেন তো? আজকের আমাদের ক্লাস নাম্বার হবে, এটা এক সেকেন্ড। স্যার 5, স্যার 5। ক্লাস নাম্বার 5 স্যার। সো আমাদের তাহলে আজকে ক্লাস নাম্বার হলো 5th। 5। ওকে, ফিফথ ক্লাস। সো আজকের আমাদের ক্লাসের টপিকটা হলো, আমরা বলতে পারি যে ক্লাসের, এটা আপনাদেরকে মানে এই ক্লাস লেকচার শিট হিসেবে দিয়ে দেবো নোট নেওয়ার জন্য। ক্লাস টপিকটা হলো দ্য ইউজ অফ অর দ্য ইউজেস অফ, আমরা বলতে পারি যে হ্যাভ। হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব আমরা বলতে পারি যে উইথ, হ্যাভ ভার্ব উইথ ওনরশিপ, মালিকানা টাইপ, এই টাইপের, তাই না? ওকে, আমরা এই পর্যন্ত লিখি, না লেখার চেষ্টা করি। আচ্ছা দেখেন, এবার আপনাদেরকে আমি ধারণা দেই, খেয়াল করি আমরা বি ভার্ব এবং হ্যাভ ভার্বের মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, অজ এবং অয়ের অর্থ কি বলেন তো? দুটোর অর্থ ছিল। ছিলেন, ছিল, ছিলেন। ছিল বা ছিলেন, তাই না? তার মানে অজয়ের দ্বারা জি। কিন্তু বোঝাবে সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল, বা নিজে কোনো একটা জায়গায় ছিল, বা নিজে কোনো একটা অবস্থায় ছিল, এমনটা, তাই না? দেখেন, আমরা জি। যদি আমরা যদি এই সেন্টেন্সে কেউ যদি এখনো কনফিউশন থাকেন, আমি যদি বলি যে যদি বলি যে মাই ফাদার, আমি কেন শিখে আসছি অজর তো ছিল, মাই ফাদার ওয়াজ আ ক্যাট, তার মানে প্রকাশ করবে যে আমার বাবা একটি বিড়াল ছিল, কারণ এটা অজ হলো বিভার। বিভার দ্বারা বোঝায় সাবজেক্ট নিজে কোনো কিছু, আর হ্যাড দ্বারা বোঝাবে সাবজেক্টের। আমি যেটাকে বলি যে আমার তার বাবা, তখন কি বলতে হবে? যে মাই ফাদার, তার অধীনে। আমার বাবার, আমার বাবা কিছু না, আমার বাবার, মাই ফাদার হ্যাড আ ক্যাট। আমি যদি বলি যে ক্যাট। আমার ফোনের 4টা ক্যামেরা আছে, বা আমার আমার আগের ফোনটির 4টা ক্যামেরা ছিল, তাই না? কথা বুঝতে পারছেন? আমার ফোনের ক্যামেরা ছিল, ফোন জি। নিজে কোনো কিছু না, ফোনের অধীনে ছিল। এই যে আপনাকে এই পার্থক্যটা বি ভার্ব এবং হ্যাভ ভার্বের মধ্যে, ঠিক আছে? আই হোপ যে আপনারা এই যে হ্যাভ আস এবং হ্যাড এর ব্যাপারটা আপনারা বুঝে বুঝে ফেলছেন। ঠিক একই ভাবে আমরা যেখানে দেখি, একটু একটু মিট করতে হবে, এম ইজ আর, এটা মানে কি আমরা জানি যে হই, আছো, আছে, এমনটা প্রকাশ করে না বলেন তো? আমি যদি বলি যে তুমি কোথায় আছো, ওয়ার আর ইউ, তখন এই আর দ্বারা কিছু আছে বোঝাইছে, তাই না? তাহলে আমরা জানি যে হ্যাভ হ্যাজ অর্থ কি বলেন তো? হ্যাভ হ্যাজ অর্থ কি? আছে। আমরা যদি আপনাদেরকে বলি যে হ্যাভ হ্যাজ অ্যামিজার তো কিন্তু আছে বোঝায়, সেটা কিসে আছে, সাবজেক্ট কোথাও আছে, এমনটা, লোকেশনটা, তাই না? তাহলে আমরা যদি বলি যে হ্যাভ হ্যাজ দ্বারা কি বোঝায়, আছে বোঝায়, কিন্তু সেই আছেটা কিসের আছে? এখানে অ্যামিজারের মিনিংটা কি, তাহলে আমরা কি জানবো? আমরা বলতে পারি যে হই, সাবজেক্ট নিজে কিছু হয়, আমরা বলতে পারি, অথবা হয় এমনটা হতে পারে, আছে, তাই না, এমনটা হতে পারে, আছে, আসো হতে পারে। এই আছে আসো বলতে কিন্তু কিন্তু না, মানে সাবজেক্টের অধীনে কোনো কিছু না। যেমন আমরা যদি বলি, খেয়াল করেন, আমি যদি বলি যে হি ইজ, অর্থাৎ বাংলাই বললাম যে সে এখন, আমি বললাম যে সে এখন বাহিরে আছে, আমি বললাম সে এখন কি কোথায় আছে, সে এখন বাহিরে আছে, দেখেন। আর আমরা যদি বলি যে তার একটি, দেখেন আমি বললাম তার একটি বাড়ি আছে ঢাকাতে, তার একটি বাড়ি আছে কোথায়, বললাম যে ঢাকাতে, তখন কিন্তু এখানে কিন্তু আছে মিনিং আছে, আছে। তাহলে আপনি কোন আছে দেবেন, অ্যামিজার দেবেন না হ্যাভ হ্যাজ দিবেন, বুঝতে হবে। হ্যাভ হ্যাজ দ্বারা বুঝাবে সাবজেক্টের, তার,
তার অধীনে কোনো কিছু আছে। আর বি ভার্ব দ্বারা বোঝায় সাবজেক্ট নিজে কোনো কিছু, নিজে কোথাও আছে বা নিজে কোথাও কোনো কিছু হবে বা থাকবে কোথাও কোথাও, এমনটা। তা সে এখন বাইরে, সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করবো, হ্যাভ ভার্ব না বি ভার্ব বলেন? বি ভার্ব। তাহলে কি দেবো, হি ইজ আউটসাইড নাও, সে এখন বাইরে আছে, অথবা নাও হি ইজ আউটসাইড, নাওটা আমরা শুরু দিতে পারি। তার ঢাকাতে একটি বাড়ি আছে, এক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে আমরা তার বলতে কি, হি অথবা সি। এটা মালিকানা মালিকানা হওয়ার কারণে তার হয়ে গেছে মিনিংটা, কিন্তু আপনাকে সাবজেক্টের জায়গায় হি দিতে হবে। হি অথবা সি হ্যাভ হ্যাভ হ্যাজ আ, আমরা বলতে পারি যে হাউস ইন কোথা, ঢাকা। ঢাকার এখানে ঢাকা। ইন দিলাম। ঠিক একই ভাবে আমরা খেয়াল করি, আমরা জানি যে উইল বি মানে কি বলেন তো? উইল বি মানে, উইল বি মানে হইবে। আমরা বলতে পারি যে হবে। ওকে, ঠিক একইভাবে আমরা কিন্তু আবার এটাও বলতে পারি উইল বি মানে হচ্ছে কি থাকবো, অথবা কি থাকবে, তাই না? এমনটা হতে পারে। থাকবে। তাহলে উইল উইল জি। হ্যাভ এর পার্থক্যটা কি? আমরা কিন্তু বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ভিতরে পার্থক্যটা করছি প্রথমে। উইল হ্যাভ, যখন বসাবেন তখন সেটা হবে হ্যাভ ভার্বের ফিউচার, আর বি ভার্বের ফিউচারটা কি উইল বি। এম ইজ আর হলো প্রেজেন্ট, পাস্ট হচ্ছে যে ওয়াজ ওয়্যার, ফিউচার কি উইল বি। আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে আপনার মানে হ্যাভ হ্যাজ হলো বর্তমানে সময়টাকে প্রকাশ করে, মানে হ্যাডটা অতীত, আর উইল হ্যাভ মানে কি ফিউচার। তাহলে উইল হ্যাভ দ্বারা কি বোঝাবে, কোনো কিছু কি করবে, কোনো কিছু থাকবে অথবা কোনো কিছু হবে, কিন্তু সেটা কিসের হবে। আমি দুটি বাক্য লিখি, যেটা আমি বললাম যে আমার একটি, কি বললাম, সরি আমি প্রথমে লিখলাম, তখন আমি বললাম যে আমি একজন কি হব, আমি বললাম যে আমি একজন শিক্ষক হব, এমনটা বললাম, শিক্ষক হব। এটা কিন্তু সাবজেক্ট নিজে কোনো কিছু হবে, এটাই বিভার্বের কথা। আর আমি যদি বলি যে আমার একজন, আপনি বলবেন যে আমার একজন শিক্ষক থাকবে। অথবা আপনি বললেন, আপনি দেখেন, আপনি যদি বলেন যে আমার একটি প্রাইভেট কার হবে, কি বলছেন? আপনি বলছেন আমার আমার একটি প্রাইভেট কার, তাই না? আমার একটি প্রাইভেট কার বলতে পারে কি হবে। এখন এই হবে বলতে আপনি কি দেবেন? এই দেখলাম অনেকে দেখলাম উইল বি ব্যবহার করছেন। আমি একজন শিক্ষক, বা এটা যে বি ভার্বের ব্যাপার, তখন কি দেবো আমরা, আই, তখন দেব আই উইল বি, তাই না? আই তখন দেবো আই উইল। আচ্ছা, শব্দের ভাষা কার কাছ থেকে যে এত বললে বড় মশারে ভাই, আপনি এই যে মিউট কোটা হলো কি, আপনি যে এখানে ই করে রাখবেন সব সময় যেন ওই যে স্যার মাইক্রোফোনের যে ওনাকে সাউন্ড, বলেন যদি উনি ওই যে মাইক্রোফোনের যে একটা চিহ্ন আছে না, সিম্বল আছে, ওখানে আপনি যেন লাল দাগ থাকে, লাল দাগ থাকা মানে হলো আপনার কাছে কোনো সাউন্ড আসবে না, এমনটা। আই হোপ যে আপনি বুঝতে পেরেছেন। সো আই উইল বি বললাম যে টিচার, আমি একজন শিক্ষক হব। এখন আমি যদি আমার একজন শিক্ষক থাকবে, তার মানে কি আমার থাকবে, আমি কোনো কিছু হব না, আমার থাকবে আমার অধীনে। তাহলে আমরা কি দেব, উইল বি দেব না উইল হ্যাভ দেব? সেন্সটা বোঝার চেষ্টা করি আমরা। তাহলে কি দেব, আই উইল হ্যাভ টিচার, আমার একজন শিক্ষক থাকবে, আমার একটি প্রাইভেট কার হবে। এখন আমি নিজে কোনো কিছু হব না, আমার আমার অধীনে কোনো কিছু হবে, বলেন তো? আমার। তাহলে কি দেবো আমরা, এখানে কি দেবো আমরা, আই উইল বি দেব না আই উইল হ্যাভ দিব? আই উইল হ্যাভ। আমরা বলতে পারি যে প্রাইভেট কার। ওই যেটা বললাম যে আমার একটি বিড়াল হবে, বলতে আমার এক সময় আমার একটা বিড়ালের মালিক হবে, এমনটা প্রকাশ করছে। তাহলে কি দেবো আমরা, আই উইল বি দেবো, আমার হবে, আমি কিছু হব না। আর যদি বলা যায় আমি হব, আমি থাকবো, সাবজেক্ট নিজে কোথাও থাকবে, নিজে কোনো কিছু হবে, তখন সেক্ষেত্রে উইল বি। তাহলে আমার কোনো কিছু হবে, আই উইল হ্যাভ বলতে পারেন যে ক্যাট ইন ফিউচার, তাই ভবিষ্যতে আমার একটা বিড়াল হবে, এমনটা। বিড়াল হবে বলতে বিড়ালের মালিক হবেন, এমনটা প্রকাশ করছে আর কি। তাহলে কি আমরা বি ভার্ব এবং হ্যাভ ভার্বের সেন্সটাকে আমরা বুঝতে পেরেছি কিনা? বি ভার্ব দ্বারা তাহলে আমরা এক কথা যদি বলি যে বি ভার্বের যে বেসিক যে ব্যবহারটা আমরা দেখেছি, সেক্ষেত্রে বি ভার্ব দ্বারা মূলত কি প্রকাশ করে বলেন তো? সাবজেক্ট। বি ভার্ব দ্বারা বোঝাবে সাবজেক্ট সম্পর্কে তথ্য দিবে। সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়। আর হ্যাভ ভার্ব দ্বারা হবে সাবজেক্টের অধীনে কোনো কিছু ছিল, আছে, ভবিষ্যতে কোনো কিছু হবে বা থাকবে। ক্লিয়ার? ওকে, দেন আমরা এখন আপনাদেরকে, আমরা জানি যে হ্যাড, হ্যাড কিন্তু আপনার হ্যাড দ্বারা আমরা কি বুঝি, পাস্ট, কোনো কিছু ছিল অর্থে, লিখে রাখেন ছিল। এখন তাহলে হ্যাভ এবং হ্যাজ দুইটা মানে কি বোঝায়, প্রেজেন্ট, বর্তমান সময়টাকে প্রকাশ করে। এখন কোথায় আমরা কোথায় আমরা হ্যাজ, যেহেতু দুইটা দ্বারাই প্রেজেন্ট, তাহলে কোথায় আমরা হ্যাভ কোথায় হ্যাজ,
আপনাদেরকে আমি পার্সন দিয়ে বোঝানোর চেষ্টা করি। সেটা হলো, আচ্ছা ফার্স্ট পার্সন কি কি বলেন তো একটু। ফার্স্ট পার্সন কি কি ফার্স্ট বলেন। পার্সন স্যার আই। ফার্স্ট পার্সনটা কি কি, আই এবং উই। ফার্স্ট পার্সন কি, ফার্স্ট পার্সনটা হলো আই এবং উই, সোজা কথা। সেকেন্ড পার্সন কি, সেকেন্ড ইউ, পার্সনটা হলো ইউ আর। শুধুমাত্র ইউ, তাই না। সেকেন্ড পার্সনটা কি, ইউ। রাইট, ঠিক একই ভাবে আমরা যখন এই দুটির মধ্যে যদি না পড়ে যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্টকে আমরা থার্ড পার্সনের মধ্যে ফেলে দিব। আই এবং উই হলো ফার্স্ট পার্সন, মনে রাখেন, আই উই ফার্স্ট পার্সন, ইউ হলো সেকেন্ড পার্সন, আর বাকি যা আছে সব কি থার্ড পার্সন। এই জন্য বলা হয় আমি এবং তুমি ভাবে আমি এবং তুমি ছাড়া ভবে আছে যারা সবই কি থার্ড পার্সন। থার্ড পার্সন আমরা বলতে পারি যে হি, সি, দে বলতে পারি আমরা, তাই না। আমরা বলতে পারি ইট, আমরা বলতে পারি যে রহিম, আমরা বলতে পারি সাব্বির, আমরা বলতে পারি যে মাই ফ্রেন্ড আমার বন্ধুরা, আমার বন্ধু, বলতে পারি মাই ফাদার। যা বলবেন সব এই থার্ড পার্সনের মধ্যে পড়ে যাবে। তাহলে আমাদের এই যে হ্যাভাস ব্যবহারের ক্ষেত্রে আমি যেটা বলবো, এটা লেখাও আছে, আপনারা যদি লিখে রাখতে পারেন। আপনি শুধু হ্যাজের ব্যবহারটা শিখেন। হ্যাজটা বসে কোথায় বলেন তো, হ্যাজ বসে কোথায়, হ্যাজ বসবে আমরা বলছি হ্যাজ উইথ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। শুধু থার্ড পার্সন সিঙ্গুলার হলেই হবে, এছাড়া অন্য কোনো থার্ড পার্সন প্লুরাল হলেও বসবে না। শুধু থার্ড পার্সন হতে হবে, আর থার্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার হতে হবে, তাহলে হ্যাজ। তাহলে হ্যাজটা বসবে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে, এছাড়া যে কোনো সাবজেক্টের সাথে আমরা হ্যাভ ব্যবহার করব। উইথ থার্ড পার্সন সিঙ্গুলার কথা আমরা বলে দিচ্ছি, বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা। তাহলে আপনারা আমাকে বলেন তো এবার, আমরা এইভাবে করে একবারে ভিতর থেকে বুঝি, অনেকে আমরা এইভাবে শিখাই, আমি আগের ক্লাসে শিখিয়েছিলাম যে আই এবং ইউ বাদে একজন হলে হ্যাজ। আমরা ওটা না রেখে আমরা এখান থেকে একবারে এটা শিখলেই বেশি আপনার মনে থাকবে। ঠিক আছে, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে শুধু হ্যাজ। তাহলে আপনারা আমাকে বলেন তো আই এর সাথে আমরা কি বসাবো, হ্যাভ, কারণ আই তো থার্ড পার্সন সিঙ্গুলার না। আই হলো কি, শুধু হ্যাজটা শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে বসে, আই এর সাথে কি হবে? আই আই তো ফার্স্ট পার্সন, হ্যাভ হবে। উই এর সাথে কি হবে, হ্যাভ হবে, তাই না। তাহলে আমরা ইউর সাথে কি হবে, ইউ তো সেকেন্ড পার্সন, হ্যাভই হবে। থার্ড পার্সন যদি আমরা হি বলি, হি থার্ড পার্সন সিঙ্গুলার, তখন কি হবে, হ্যাজ হবে। সি এর সাথে হ্যাজ হবে, তাই না। থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ হবে। এখন আপনি যদি দে বলেন, দে তো থার্ড পার্সন প্লুরাল, তাহলে কি হবে, হ্যাভ হবে। আপনি শুধু মাথায় রাখবেন যে শুধু হ্যাজের ব্যাপারটা আলাদা করে ফেলেন, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে হলে কি হবে, হ্যাজ হবে। বাকি যে কোনো পার্সন সেটা সাথে আমরা কি করব, হ্যাভ ব্যবহার করব। তাহলে হ্যাভ হাজ এর বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা, না কারা কোনো কনফিউশন এখন আছে, বলেন আমাকে, কার কোনো কনফিউশন আছে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। তাহলে নাও স্যার। ক্লিয়ার থাকলে আমাদের কোনো, আশা করি আমাদের এখানে এখানে সময় নষ্ট করার দরকার নাই। এখন দেখেন হ্যাট, হ্যাট দ্বারা আমরা, হ্যাট শব্দের অর্থ, কোনো আমরা কিছু ছিল হ্যাট অতীতে। মানে, হ্যাট মানে হচ্ছে যে কোনো কিছু ছিল অতীতে, কারো অধীনে কোনো কিছু ছিল এমনটা। তাহলে হ্যাভ হ্যাজ অর্থ কি, ওকে, তাহলে আমরা হ্যাভ এবং হ্যাজ এটা মানেটা কি, এটা দ্বারা বুঝাবে আছে, বর্তমানে আছে অর্থে কি হবে, আছে। ঠিক একইভাবে আমরা যদি বলি উইল হ্যাভ, তাহলে কি দেবো আমরা, উইল হ্যাভ মানে কি থাকবে অথবা হবে, সেটা মালিকে না বোঝাইলেই হবে, আপনার সোজা কথা, থাকবে অথবা কি হবে। এখন তাহলে আপনাদের এখন হ্যাড তো এখানে একটাই আছে, এখানে এটা কোনো, আমাদের শুধুমাত্র হ্যাভ এর ব্যাপারটা জানলেই হবে, বাকিগুলোর ক্ষেত্রে যে কোনো সাবজেক্টের সাথে হ্যাড বসবে, যে কোনো সাবজেক্টের সাথে উইল হ্যাভ বসবে। তাহলে আমরা এখন প্র্যাকটিস করি। আপনি যদি বলেন যে আমার একটি, আপনি কি বললেন, আপনি বললেন যে আমার আমার একটি আইফোন ছিল, হবে কি, সাবজেক্টটা কি হবে, আই, প্রথমে আমরা সাবজেক্টটা বসাই, তাহলে হবে কি আই, এরপর দিতে হবে হ্যাড, আই আই হ্যাড 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 এ অ্যান, আইফোন। আই হ্যাড অ্যান আইফোন। অ্যান দিলাম আইফোন কেন, আমরা জানি যে নাউনের আগে যদি স্যার। এ, ই, তারপর কি বলেন তো, এ, ই, আই, ও, তারপর হচ্ছে ইউ, ও ইউ। এগুলো সাধারণত এটা কথা, কিন্তু আসলে এগুলো হচ্ছে বাউল সাউন্ডের বিষয়। আসলে যাই হোক, আমরা এটাই বেসিক করে শিখে নেই। আমার একটি আইফোন ছিল, এখন যদি বলেন আমার একটি আইফোন আছে, তাহলে কি দেবেন, আই হ্যাভ আই আ, হ্যাভ এ আইফোন। আই হ্যাভ অ্যান আইফোন হবে, ঠিক আছে, আই হ্যাভ অ্যান আইফোন, আমার একটা কি আছে, আইফোন আছে। এখন আপনি যদি বলেন যে আমার একটা আইফোন হবে, আমার হবে, আমি নিজে কোনো, আমার আমার একটা আইফোন থাকবে ভাবো, তাহলে হবে কি আই উইল হ্যাভ অ্যান আইফোন, তাই না, আমার একটা কি হবে, আইফোন হবে বা থাকবে। ঠিক একইভাবে আপনি যদি বলেন যে আমার একটি ব্যবসা ছিল, তখন আপনি বলেন যে আমার একটি পোশাকের ব্যবসা ছিল, পোশাকের ব্যবসা, তাহলে কি দেবেন, ছিল বলছে, তাহলে হবে কি সাবজেক্টটা কি আই, আমার, আই হ্যাড আ ক্লোদিং বিজনেস, কি হবে, ক্লোদিং বিজনেস মানে পোশাকের ব্যবসা ছিল।
অথবা ফ্যাশন ফ্যাশন বিজনেস বলতে পারেন, ফ্যাশন দ্বারা পোশাকটা মিন করে। এখন আপনি যদি বলেন যে আমার একটি পোশাকের ব্যবসা আছে, তাহলে কি দেবেন? জাস্ট হ্যাভ দেবেন, হ্যাভ ধরে বর্তমান বোঝাবে আছে। আই হ্যাভ আ, কি হবে, ক্লোদিং বিজনেস। আমার কি আছে? ক্লোদিং বিজনেস আছে। আমার একটি ক্লোথের বিজনেস হবে, তাহলে হবে কি? আই উইল হ্যাভ, হবে মানে আমার থাকবে। আই উইল হ্যাভ আ, আমরা বলতে পারি যে ক্লোদিং বিজনেস, আমারটা কি হবে? ক্লোদিং বিজনেস থাকবে। ক্লিয়ার? ঠিক এখন যদি বলি যে তার, দেখেন খেয়াল করেন, আপনি বলেন যে তার একটি কি আছে, হতে পারে আপনি বলেন তার ঢাকাতে বাড়ি আছে, বা তার ঢাকাতে একটি বাড়ি ছিল। তাহলে তার বলতে হি অথবা সেটা এখানে মালিকানা হওয়ার কারণে হি অথবা সেটা তার মিনিং হয়ে যায়। হি হ্যাড আ হাউস ইন ঢাকা, তার ঢাকাতে একটি বাড়ি ছিল, এমনটা। তাই না? বলতে পারেন যে ইন দ্য পাস্ট, আগে তার ঢাকাতে একটা বাড়ি ছিল। বলতে পারেন ইন দ্য পাস্ট মানে আগে, অতীতে তার ঢাকাতে একটি বাড়ি স্যার আমার আছে। একটা কোয়েশ্চন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার হেডের পরে স্যার বিতির হবে না? আচ্ছা, আপনি এখানে যেটা এখানে কিন্তু আমরা হ্যাডের পর সরাসরি আপনার যা আছে ওই আপনি সিটে দেখবেন এটা বসাচ্ছি, এখানে তো আমরা ভার বসাচ্ছি না। হ্যাডের পরে বি থ্রি কেন? আমরা এখানে তো কোনো টেন্স জি শিখতেছি না, স্যার। এখানে হ্যাভ হ্যাভ এর দ্বারা তো কোনো কিছু আছে অর্থে, এমনটা। বোঝেন নাই? জি আচ্ছা, স্যার। এই সময় আরো আইডিয়া দিব আমি, একটু থাকেন। আমরা যদি বলি যে তার ঢাকাতে একটি বাড়ি আছে, তাহলে কি দেবেন? হির সাথে হ্যাজ দেবেন, আছে অর্থে হ্যাভ এবং হ্যাজ। এখন হির সাথে কি দেবেন? হ্যাজ দেবেন, থার্ড পারসন সিঙ্গুলার। হি হ্যাজ আ হাউস ইন ঢাকা। কেউ যেগুলো ভুলে যান আবার রেকর্ডটা দেখে নেবেন আপনি। যদি দুর্বল হয়ে থাকেন, দুর্বল হলে যে আপনি সবল হবেন এমনটাই কিছু না। দুর্বল হয়েছেন, এখন সবল হওয়ার সুযোগ আছে আপনার। তাই না? মানুষ যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আপনি সামনে দিয়ে আগাতে পারবেন। তার ঢাকাতে একটি বাড়ি থাকবে, তাহলে হবে কি বলেন তো? হি উইল হ্যাভ, তার থাকবে, সে নিজে কোনো কিছু হবে না বরং তার অধীনে থাকবে। হি উইল হ্যাভ আ হাউস ইন, কি হবে, ঢাকা। তার ঢাকাতে কি থাকবে? একটি হাউস থাকবে। আমরা বলতে পারি যে আমি বললাম যে সিয়ামের, আমরা বললাম যে সিয়ামের একটি ল্যাপটপ ছিল, তাহলে সিয়ামের পর কি দেবো? ছিল বলতে কি? হ্যাড। সিয়াম হ্যাড আর ল্যাপটপ। এখানে কিন্তু ল্যাপটপটা নাও না, ভার্ব না, হ্যাঁ? এই জন্য হ্যাড এর পরে যা আছে সেটা দিবেন। যা ছিল, সিয়ামের একটি ল্যাপটপ আছে, তাহলে কি হবে? সিয়াম হ্যাজ আ, কি হবে, ল্যাপটপ। সিয়ামের একটি ল্যাপটপ আছে। সিয়ামের একটি ল্যাপটপ থাকবে, তাহলে কি দেবেন? সিয়াম উইল হ্যাভ আ আর ল্যাপটপ। এখন এটা আমি ব্যক্তি দিয়ে বোঝালাম, বস্তুর ক্ষেত্রে কোনো কিছু থাকতে পারে। ধরেন আমি বললাম যে আমার মোবাইলের 3টি ক্যামেরা ছিল। তাহলে আমার মোবাইলের ছিল, আমার মোবাইল কোনো কিছু না, আমার মোবাইলের ছিল, মোবাইলের অধীনে, এমনটা পজেশনে ছিল। আর মধ্যে মাই মোবাইল কি হবে তখন? এখানে কিন্তু হ্যাবার ব্যবহার। হ্যাড, আমরা বলতে পারি যে আমরা বলতে পারি 3 ক্যামেরাস, তাই না? ক্যামেরাস, 3টি ক্যামেরা ছিল। আমার মোবাইলের 3টি ক্যামেরা আছে, তাহলে কি দেবেন? মাই মোবাইল। এই মাই মোবাইলটা কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার। কারণ আই উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, এগুলো বাদে যে কোনো কিছু সাবজেক্ট হিসেবে পড়ে সবাই আমরা থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে কল্পনা করব। তাই মাই মোবাইল দ্বারা একটি, তাহলে মাই মোবাইল আ হ্যাজ 3 ক্যামেরা, না হবে না, মানে তো একটা। তাহলে 3টি ক্যামেরা আছে, এমনটা বলেন। আমার এই মোবাইলটির আচ্ছা, এর একটা ফিউচার দিয়ে আমরা ওইভাবে করে বলে ভালো শোনাবে না। আপনি যদি বলেন যে আমার বাবার সরকারি চাকরি ছিল, তার হবে কি? মাই ফাদার, কি দেবেন? মাই ফাদার হ্যাড দেবেন। মাই ফাদার হ্যাড আ, বলতে পারেন যে গভর্নমেন্ট জব, তাই না? গভ মানে সরকারি, গভর্নমেন্ট জব। এখন মাই ফাদার, আমার বাবার একটা সরকারি চাকরি আছে, মাই ফাদার হ্যাজ আ, বলতে পারেন যে গভ জব, তাই না? আমার বাবা সরকারি চাকরি থাকবে, তাহলে কি দেবেন? মাই ফাদার, কি দেবেন? উইল হ্যাভ, তাই না? উইল হ্যাভ আ, বলতে পারেন যে গভ জব। আমার বাবা সরকারি চাকরি থাকবে। ঠিক একই ভাবে এভাবে করে আপনি কি করবেন? তৈরি করতে হবে। কথাটা কি বোঝাতে পারছে আপনাদেরকে? আপনি যদি বলেন, যেমন আপনি যদি বললেন যে আমার আমার অনেক ছাত্রছাত্রী ছিল, তাহলে হবে আপনি বলতে পারেন যে আই হ্যাড আ লড অফ, অথবা বলতে পারেন আ লড অফ মানে অনেক, লিখে রাখতে পারেন। আর লড অফ এর পরে যেটা সেটা দিবেন। অথবা মেনি, আই হ্যাড মেনি স্টুডেন্টস, আমার অনেক ছাত্রছাত্রী ছিল। আমার অনেক ছাত্রছাত্রী আছে, তাহলে কি দেবেন? আই হ্যাভ আ লড অফ, বলতে পারেন স্টুডেন্টস অর মেনি স্টুডেন্টস, দুইটাই সঠিক। আমার অনেক ছাত্রছাত্রী হয়ে যাবে, তাহলে বলতে পারে আই উইল হ্যাভ, আমি থাকবো, পাবো, এমনটা আর কি, আমার থাকবে আর কি। আই উইল হ্যাভ আ লট অফ স্টুডেন্টস। এখন এই ধরনের ব্যবহার নিয়ে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু জানাতে পারেন। আছে? বলেন। নাই স্যার, নাই। এখন একবারে আমি আপনাদেরকে ক্লিয়ারলি যেটা ভাবে আজকে বুঝেছি। এখন আমি আপনাদের কনফিউশন দেখাই। বি ভার্ব এবং হ্যাভ ভার্ব দুইটাই আসলে ইংলিশে দুই ধরনের ভার্ব থাকে।
আমরা যদি জেনারেল ক্যাটাগরি চিন্তা করি, একটা হলো অক্সিলারি ভার্ব, একটা মেইন ভার্ব। কি বলছি? অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব। এখন এখানে আজকে আমরা যে হ্যাভ ভার্বের ব্যবহারটা দেখাচ্ছি, এটা হচ্ছে মেইন ভার্ব হিসাবে। আর কখন কখন হ্যাভ ভার্ব আমরা বলতে পারি যে হ্যাভ হ্যাজ, বলতে পারি যে হ্যাড। এটা আমরা বলতে পারি যে দে ক্যান বি ইউজড, অথবা আমরা বলতে পারি দে ক্যান বি ইউজড, তাদেরকে ব্যবহার করা যেতে পারে। আমরা বলতে পারি যে অ্যাজ, বোথ। হ্যাঁ, বোথ আপনার মেইন ভার্ব অ্যান্ড কি বলেন তো, অ্যান্ড হলো অক্সিলিয়ারি, তাই না? অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি। অক্সিলিয়ারি মানে সাহায্য করে, সাহায্য করে। খেয়াল করেন, এই হ্যাভ ভার্ব এবং বি ভার্ব দুটি, আমরা আগে হ্যাভ ভার্বটা দেখাই, যেহেতু আপনি এটা প্রশ্ন তুলছেন। এই আজকে আমরা দেখেছি যে এটা আমরা যদি বলি যে আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে, এখানে এই বাক্যের এই পেন কিন্তু কোনো ভার্ব না। ভার্ব হলো এখানে শুধুমাত্র হ্যাভ, তার মানে এই বাক্যের একমাত্র ভার্ব এই হ্যাভই। এই ভার্ব অন্য কোনো ভার্বকে সহযোগিতা করছে না, হ্যাঁ, অর্থ প্রকাশ করে। তার কারণে এটি হলো, আমরা বলতে পারি এটা হলো মেইন ভার্ব। এটা কি ভার্ব? এটা কি ভার্ব এই বাক্যে মেইন বলেন? ভার্ব। এটা হলো মেইন ভার্ব। মেইন এটা ভার্ব। হলো, আমি আরো সংক্ষেপে বোঝাবো, এটা হলো মেইন ভার্ব। আর আপনি যদি বলেন যে আই হ্যাভ গন দেয়ার, আমি সেখানে গিয়েছি, বলতে পারেন যে মাল্টিপল টাইমস। আচ্ছা বলেন তো, এখানে কি হ্যাভের যে মিনিং আছে, এমনটা কি এখানে প্রকাশ করছে? আমি সেখানে অনেকবার গিয়েছি, মাল্টিপল টাইমস, অনেকবার, বহুবার। আমি সেখানে বহুবার গিয়েছি। এখানে কিন্তু এই যে হ্যাভটা, এখানে এই যে গো, গো এর পাস্ট পার্টিসিপল গন, এই যে যাওয়াটাকে গিয়েছি, এই অর্থটা প্রকাশ করতে হ্যাভ এখানে কি করছে? সহযোগিতা করছে। এখানে হ্যাভটা কি ভার্ব বলেন তো? এখানে হ্যাভটা কি ভার্ব? হ্যাভটা হলো অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব। এখানে যখন এই হ্যাভ ভার্ব অন্য ভার্বের অর্থ প্রকাশ করতে সহায়তা করে তখন। কিন্তু আজকের আমরা যেগুলো দেখবো, এগুলো প্রত্যেকটা এই বাক্যের মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এবং এটা দ্বারা মালিকানা প্রকাশ করে। আপনাদেরকে আর একটা আমি বলতে পারি, এই কথাটা আপনাদের অনেকে মাথা হিট করতে পারে, সেটা হলো হ্যাভ ভার্বের যখন মানে এক্সাক্ট যখন মিনিং থাকবে সেন্টেন্সে, তখন সেটা মেইন ভার্ব। যখন ছিল, আছে, থাকবে, এরকম ধরো সরাসরি মিনিং থাকবে হ্যাভ ভার্বের, যখন সরাসরি লিখে রাখতে পারেন হ্যাভ ভার্বের যখন মিনিং থাকবে, আছে, ছিল, থাকবে, মিনিং থাকবে, তখন সেটা ওই বাক্যের মেইন ভার্ব। আর যখন ওটা কোনো মিনিং থাকবে না, তখন সেটা হলো অক্সিলারি ভার্ব। যেমন এই দ্বিতীয় ক্ষেত্রে, এখানে কিন্তু হ্যাভের কোনো আছে, কোনো মিনিং দিয়েছে এখানে, বলেন তো আমি সেখানে গিয়েছি, এটা মিনিংটা কি? আমি সেখানে গিয়েছি, তার মানে এই হ্যাভটা না হলো স্যার। এখানে অক্সিলারি ভার্ব। এখন কি বুঝতে পেরেছেন? জি স্যার। তো আপনাদেরকে আজকে আমরা এই পর্যন্ত রেখে দিচ্ছি। আপনাদের বেশি পারা জিনিসগুলোকে বারে বারে আমরা এগুলো না কাটাকাটি করি। শীটে অনেকগুলো আছে, ওগুলোতে আপনার প্রথমে স্ট্রাকচারটা কি, হ্যাভ ভার্বের ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাড হতে পারে, হ্যাভ হ্যাজ, আপনার টেন্স অনুযায়ী ছিল দিলে হ্যাড, আছে বলতে হ্যাভ হ্যাজ, এবং উইল হ্যাভ। এরপরে আপনি দিবেন আপনার যা আছে, আমরা বলতে পারি যা, আপনি বলতে পারেন যা, সরি, আমরা বলতে পারি যে যা আছে, ছিল, অথবা কি বলেন তো, থাকবে বা হবে, এইটা আপনি দিবেন সেখানে। থাকবে। হবে। থাকবে অথবা হবে এমনটা, বাট মালিকানা প্রকাশ করলেই হবে। আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাকে লাস্ট একটা বাক্য বলেন তো, আমার বাবার একটি কুকুর ছিল, তাহলে আপনার কি বলবো? আমার বাবার ছিল, তাহলে হবে কি, মাই ফাদার হ্যাড হবে, অজ না। মাই ফাদার হ্যাড এ এটা ডগ। আমরা কেন দিচ্ছি আপনাদেরকে, আপনি বলতে পারেন যে ভাই আমরা কি এতই যে আপনি এই জিনিসগুলো আমাদেরকে শেখাচ্ছেন এভাবে করে? আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে এটা বলছি। আমাদের আগের ব্যাচগুলোতে এভাবে করে মনে কি দিয়েছি, তারা ধরা খেয়েছে। ঠিক আছে, তারা এটা কনফিউশনে যে ওয়াজ হবে না হ্যাড হবে, দুইটার মিনিং কিন্তু ছিল, তাই না? তাহলে আমরা এইভাবে করে করব। আপনাদেরকে আমি নেক্সট ক্লাসটি আসার আগে আপনাদের যে কাজটি থাকবে সেটা হলো, আপনাদের হোমওয়ার্কটা আমি দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক হোমওয়ার্কটা হলো আপনার সেন্টেন্স মেক করবেন, এরকম বিভিন্ন কোনো কিছু, কার কোনো কিছু আছে ছিল, এভাবে করে, মানে আমরা বলতে পারবো যে উইথ হ্যাভ ভার্ব দিয়ে বাক্য মিনিং সহ, হ্যাঁ, মিনিং সহ বাক্য তৈরি করবেন। দ্বিতীয় হলো, দ্বিতীয় কাজটি বলবো আমি, আপনার যে কার্ডিনাল নাম্বার, কিভাবে সংখ্যাটাকে প্রোনাউন্স করতে হয় ইংলিশে, কার্ডিনাল নাম্বার, সরি, কার্ডিনাল কার্ডিনাল নাম্বারস, এইটা, এবং রিয়েল আপনার স্যার। হচ্ছে অর্ডিনাল নাম্বার। এগুলো কর্ডিয়াল। আবার ফোনে কর্ডিয়াল আপনি নাম। কি করবেন? প্র্যাকটিসটা করবেন। আগের যে লেসনগুলো আমাদের ছিল, বিশেষ করে আপনার 12 মান্থস, তাই না, আমরা বলতে পারি 7 ডেজ, তাই না, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আলফাবেট, এগুলো আমরা আবার আবার একটু দেখবেন। প্র্যাকটিস দেখবেন বলতে প্র্যাকটিস করতে হবে, মুখ দিয়ে বলতে হবে। আর হলো এই যে টাং টুইস্টার্স, হ্যাঁ, যেগুলো আমরা প্র্যাকটিস করছি, এগুলো কেন করবেন? এগুলো আপনার মুখের জড়তা কাটতে সহায়তা করবে। ঠিক আছে?
পাশাপাশি 3 নাম্বার ক্লাসে অনেকগুলো অ্যাডজেক্টিভ ছিল, সেই অ্যাডজেক্টিভ গুলো মিনিং গুলো মুখস্থ করে নেবেন। আর এছাড়া আপনাদের ডেইলি অ্যাক্টিভিটি, আপনি বুঝেন বা না বুঝেন, ডেইলি অ্যাক্টিভিটি যেগুলো আমি প্রতিদিন বলবো না, এগুলো এগুলো আপনাদের হোমওয়ার্কের বাহিরে ইংরেজি শুনবেন আপনি। বিভিন্ন কার্টুন, এখন ইংরেজি শিখতে আসছে, বাচ্চা হতে হবে, ইংরেজি শুনতে হবে অনেক বেশি। আমার বাংলা ভাষা কিভাবে শিখছি, শুনে শুনে শিখেছি, তাই না? ইংরেজি অনেক শুনবেন, লিসেনিং করবেন, আপনি নিজে নিজে সেলফ টক করতে পারেন, একা একা কথা বলতে পারেন, তাই না? এগুলো করবেন, ইংলিশ থিঙ্ক করবেন, আর কিছু বেসিক গ্রামার আপনারা শিখে নেবেন। আমি বলি আপনাদেরকে বেসিক গ্রামারটা, আপনারা বিভিন্ন গ্রামার বই আছে, সেটা থেকে আপনারা অ্যাটলিস্ট, এখন আমি বলবো বেশি কিছু লাগবে না, আপনার যে নাম্বার আছে না, যেভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করে নাম্বার, জেন্ডার, এই দুইটা টপিক আপনারা পড়ে নেন। টেন্সের ক্লাস শুরু হওয়ার আগে এই ক্লাসগুলো করে নেন। হ্যাঁ, এই যে বেসিক গ্রামারের যে নাম্বার, জেন্ডার, এই দুটো টপিক আপনারা গ্রামার থেকে দেখে নেবেন। আর এগুলো ডেইলি অ্যাক্টিভিটিস, লিসেনিং করা, সেলফ টক করা ও রিডিং করা। ইংরেজি আপনি পড়েন, বাচ্চাদের বইও পড়তে পারেন, সংগ্রহ করতে পারেন বই, ঠিক আছে? রিডিং অথবা বিভিন্ন গল্পের বই পড়তে পারেন, রিডিং করেন। ইংলিশে থিঙ্ক করার চেষ্টা করেন, থিঙ্ক ইন ইংলিশ, এভাবে করে তাহলে আমরা আস্তে আস্তে হয়ে যাবে। আর প্রতিদিনই শব্দ শিখেন অল্প অল্প করে। সোজা কথা, মূল কথা হলো আপনাকে নিজেকে ইংলিশের ভিতরে মানে রাখতে হবে, পাঠ করতে হবে ইংলিশ আপনার লাইফে। আমরা তাহলে এ পর্যন্ত আজকে রেখে দিচ্ছি। আপনাদের নেক্সট ক্লাসটা আবার রুটিন অনুযায়ী হবে, ইউর নেক্সট ক্লাস উইল বি অ্যাজ পার ইউর রুটিন, রাইট? সো ভালো থাকবেন, আপনারা হোমওয়ার্ক করে দিবেন, একটু এনার্জেটিক হন। হ্যাঁ, নিজেকে নিজে মোটিভেট করার চেষ্টা করেন, আরেকজনের কথা শুনে মোটিভেট না হয়ে নিজে বুঝেন যে ইংরেজিটা আমাকে শিখতেই হবে। আমার সাথে প্রতিজ্ঞা করে যে আমাকে ইংরেজি শিখতেই হবে যেভাবে হোক। আহ হাজার হাজার মানুষ ইংরেজি শিখতেছে, আমি কেন পারবো না? আমিও পারবো। এটা এমন কোন না যেটা পারবো না, হ্যাঁ আমার লেগে থাকতে হবে। এই মন মানসিকতা নেন, কঠিন বলতে কিছু নাই। আপনি যখন আপনার ব্রেনকে যখন বলবেন যে না আমাকে শিখতে হবে, আমি শিখবো, একবার হবে এটা 10 বার করবো। আর শব্দ মনে রাখার জন্য বারে বারে রিভিশন দিতে হবে, বারে বারে আজকে পড়ছে কালকে রিভিশন দেবেন, খাতায় লিখবেন, এভাবে করে মনে থাকবে। ঠিক আছে, মাইন্ডসেট ঠিক করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি। ভালো থাকেন। আর আপনারা নিজেদের উদ্যোগে এটা গ্রুপ খুলবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আপনারা সেখানে বাকি 3 দিন নিজেরা বিভিন্ন টপিক দিয়ে প্র্যাকটিস করতে পারেন, অথবা এগুলো স্ক্রিন সরকার প্র্যাকটিস করা যায় হোয়াটসঅ্যাপে, সেভাবে করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।